দেশের 13,76,00,000 মানুষ পাবে করোনার টিকা, কিনতে খরচ হবে 4,237 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে 10 বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড, হাত বদল হয়েছে 2,500 কোটি টাকা শেয়ার। $1,05,000 টন চাল আমদানির অনুমতি পেল 29 প্রতিষ্ঠান, এলসি খোলার 20 দিনের মধ্যে দিতে হবে বাজারে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের 13,76,00,000 মানুষকে করোনার টিকা দেবে সরকার। এই টিকা কেনা, পরিবহন ও সংরক্ষণে খরচ হবে 4,237 কোটি টাকা। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ভ্যাকসিন বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, শীঘ্রই দেশে আসবে ভারতে তৈরি অক্সফোর্ডের করোনার টিকা। করোনা সংক্রমণের পরপরই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহযোগিতায় 11,500 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। টিকা কেনার জন্য ব্যয় বাড়িয়ে সংশোধন করা হলো সেই প্রকল্প। এতে বিশ্বব্যাংক আরও দিচ্ছে $50 কোটি এবং এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB দিচ্ছে $10 কোটি। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় হচ্ছে প্রায় 6,800 কোটি টাকা। ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকায় মিটবে চাহিদার 20%। প্রতি ডোজ $2 কিনতে খরচ হবে $1,250 কোটি টাকা। আর অক্সফোর্ড সহ অন্য টিকায় দাম পড়বে $6 থেকে $10। ব্যয় হবে 2,200 কোটি টাকা। আর টিকা পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় খরচ হবে আরও 800 কোটি টাকা। সবাইকে আমরা ন্যায়ানুগভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয় না হয়, এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকেন। কর্মকর্তারা জানান, টিকার জন্য এবছরই খরচ হবে 4,000 কোটি টাকা। এরই মধ্যে 1,200 কোটি টাকা ছাড়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে জানানো হয়, আগে ভ্যাকসিন কারা পাবেন তারও একটি তালিকা করেছে সরকার। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী, গণমাধ্যম কর্মী সহ ফ্রন্টলাইনাররা পাবেন সবার আগে। ন্যাশনাল যে কন্ট্রোল ল্যাবরেটরি আছে আমাদের, এটাকে শক্তিশালী করা হবে। এর মাধ্যমে ভ্যাকসিন টেস্টিং ল্যাব, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যাচুরিটি লেভেল 3 বলা হয়, এটাকে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে একনেক বৈঠক শেষে স্বাস্থ্য সচিব জানান, শিগগিরই ভারতের তৈরি অক্সফোর্ডের টিকা দেশে আসবে। টিকা কেনায় ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন হবে। ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে তো কোনো সন্দেহ নাই। ভারতের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে এই পরিমাণ উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন, অ্যাম্বাসেডর মহোদয় নিজে উপস্থিত ছিলেন। একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে আরও 5 প্রকল্প। তবে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সংশোধিত প্রকল্প ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের ব্যয় হবে আমাদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে একের পর এক রেকর্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে 10 বছরের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ সময় হাতবদল হয় 2,546 কোটি টাকা। তবে টানা 8 কার্যদিবস পর আজ মূল্যসূচকের পতন হয়েছে। এছাড়া এ সময় 54.5% প্রতিষ্ঠানই ছিল দর হারানোর তালিকায়। এ অবস্থায় বাজারের সতর্কতার সাথে বিনিয়োগ করার আহ্বান বিশ্লেষকদের। কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বগতি ঢাকার শেয়ার বাজারে। ডিএসইর তথ্য অনুযায়ী স্বাভাবিক দিনের লেনদেন বিবেচনায় নিলে প্রায় 10 বছর পর সোমবারই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়। আর মঙ্গলবার লেনদেন ছাড়িয়েছে 2,500 কোটির ঘর। এর আগে 2010 সালের 6 ডিসেম্বর ডিএসইতে 2,710 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর গত কার্যদিবসের চেয়ে 353 কোটি 80 লাখ টাকার বেশি আজ লেনদেন হয়েছে। তবে কমেছে মূল্যসূচকের পরিমাণ। টানা 8 কার্যদিবস পর আজ প্রধান সূচক সংশোধন হয়েছে, যার ফলে 42 পয়েন্ট কমে ডিএসইএক্স অবস্থান করছে 5,609 পয়েন্টে। হাতবদল হওয়া 360টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর হারিয়েছে 197টির।
বেড়েছে 113টির এবং অপরিবর্তিত আছে 50টির দর। তারল্য সরবরাহ বাড়ায় বাজারে গতি ফিরতে শুরু করেছে বলছেন বিশ্লেষকরা। এ সময় বাজার পর্যবেক্ষণে নিয়ন্ত্রক সংস্থাকে আরও সজাগ হওয়ার আহ্বান তাদের। বাজার এখন বিনিয়োগকারীদের দ্রুত লাভের একটা আশা এবং ক্ষতির পাশাপাশি ক্ষতির একটা আশঙ্কা, এই দুইটাই কিন্তু দেখা যাচ্ছে, যার জন্য বাজার একবার বাড়ছে একবার আবার একটু কমে যাচ্ছে, এই একটা নিরাশার মধ্যে ঢুকছে। তো আমার মনে হয় বাজারটা এখন আর স্থিতিশীলতা সুশৃঙ্খল হওয়া দরকার। এখন এই বৃদ্ধি এবং ট্রেডিং এর ভলিউমটা সাস্টেনেবল করার জন্য যে উদ্যোগগুলা নেওয়া হয়েছে তা অব্যাহত রাখা এবং নতুন ভালো কোম্পানির আরো অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে পুঁজিবাজার সাস্টেনেবল হবে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে টেলিযোগাযোগ খাতের রবি। বেক্সিমকো ফার্মা দ্বিতীয় এবং বেক্সিমকো রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় পাওয়ার গ্রিড এবং তৃতীয় অবস্থানে রবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 134.69 পয়েন্ট, লেনদেন 155 কোটি 49 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সক্ষমতা বিবেচনা করে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার পর্যন্ত মোট 29 প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব নাজমান আরা খানম। প্রথম দফায় বগুড়া, দিনাজপুর, জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলার 10 প্রতিষ্ঠানকে 1,05,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত রোববার খাদ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও আজ প্রতিষ্ঠানগুলোর নাম জানানো হয়। জয়পুরহাটের হেনা এন্টারপ্রাইজ, দিনাজপুরের রেনু কনস্ট্রাকশন, খুলনার গাজী সোভান ট্রেডিং কর্পোরেশন, বগুড়ার আলাল অ্যাগ্রো ফুড প্রোডাক্টস অ্যান্ড আলাল এন্টারপ্রাইজ এবং নওগাঁর 5টি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দপত্র ইস্যুর 7 দিনের মধ্যে এলসি খুলতে হবে। এছাড়া এলসি খোলার 10 দিনের মধ্যে 50% চাল এবং 20 দিনের মধ্যে পুরোটাই দেশে বাজারজাত করার শর্ত দেওয়া হয়েছে। 10 তারিখ মধ্যে যারা আবেদন করবে সবাইকে আমরা দেবো যতটুকু পরিমাণ দরকার, কারণ আমরা তো একবারে জট লাগাতে চাই না। আমাদের তো এটা প্রসিডিউরাল ব্যাপার না। আমি একসাথে সব চাল বাজারে ঢুকলে তো আবার বাজার পড়ে যাবে, আমাদের তো ব্যালেন্স করতে হবে। সেই জন্য যারা আগে আসবে আগে ভিত্তিতে আমরা পরবর্তী দেব। অর্থনীতি সারাদিনে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। বিদায়ী বছরে রপ্তানি আয় কমেছে 14.5%। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে কমেছে ক্রয়াদেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানিয়ে দিব আরও কিছু খবর। করোনা মহামারীর প্রভাবে সদ্য বিদায়ী বছরে দেশের রপ্তানি আয় কমেছে 14.5%। এ সময় পণ্য রপ্তানি করে আয় হয়েছে $3,360 কোটি। এর মধ্যে গত 6 মাসে রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকের আয় কমেছে প্রায় 3%। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তৈরি হয়েছে সংকট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যানুযায়ী অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে $1,554 কোটি 55 লাখ। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। যে অর্ডারগুলো আমাদের কনফার্ম করার কথা ছিল সেই অর্ডারগুলো কিন্তু এখনো কনফার্ম হচ্ছে না, তারা কিন্তু ওয়েট করতেছে। তো এই ওয়েটটা কতদিন পর্যন্ত করে সেটাই আমরা চিন্তার বিষয়। তো এখন যে বিজনেসটা আমাদের কাছে আছে সেই বিজনেসটা হয়তো ফেব্রুয়ারি, মার্চ, কেউ কেউ হয়তো এপ্রিল পর্যন্ত বুকড আছে। রপ্তানির চিত্র খুব একটা সন্তোষজনক নয়। এ মাসেও 6.11% নেগেটিভ গ্রোথ হয়েছে। আমাদের যে ফর্মাল ড্রেসের ডিমান্ডটা গত কয় মাসে কোভিডের কারণে ডেফিনেটলি কমেছে। এই অবস্থায় পোশাকের ক্রেতা ধরে রাখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা যাতে দ্বিতীয় ধাপের প্রণোদনা যথাযথভাবে পান তা নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন তারা।
ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সরকার এবং রপ্তানিকারকদের যে সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা রপ্তানিকারক রয়েছেন, তাদের উচিত হবে তাদের ব্র্যান্ড বায়ার বা সংশ্লিষ্ট দেশের যারা আমদানিকারক বা সেই দেশ আমদানিকারক দেশ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, যাতে অন্যান্য দেশ থেকে হলেও আমাদের এখানে তাদের অর্ডারগুলো বাড়িয়ে দেন। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মোট রপ্তানি হয়েছে 1923 কোটি 34 লাখ ডলারের। বিদায়ী বছরের ডিসেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 6%-এরও বেশি। ওই মাসে রপ্তানি হয়েছে 330 কোটি 98 লাখ ডলারের পণ্য। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং বিদেশে বিনিয়োগ বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, যার মাধ্যমে আগামী কয়েক বছর নতুন বাজার সৃষ্টি, রপ্তানির আওতা বৃদ্ধি সহ দেশি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত DCCI বিজনেস কনক্লেভ 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশের আয় বৈষম্য এবং দারিদ্র্যের হার কমাতে উৎপাদন এবং সেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর জোর দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বিভিন্ন সুযোগ থাকায় বাংলাদেশকে বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের। তবে সে লক্ষ্যে সরকারি বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার মধ্যেও অন্যান্য দেশের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দেশের অর্থনীতিতে। তবে করোনার প্রথম এবং দ্বিতীয় দফার ক্ষতি মোকাবেলায় এখনও চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সামনে। এই ক্ষতি মোকাবেলায় কার্যকর এবং টেকসই পুনরুদ্ধার পরিকল্পনা নেয়ার তাগিদ দেন বক্তারা। 3 দশক পর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর। করোনা সংকটে প্রতিদিন চালু থাকলেও গত বছর 8 ভাগ কমেছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং। যদিও করোনা মহামারীকেই দায়ী করছেন বন্দর কর্তৃপক্ষ, তবে 4 ভাগ বেশি বেড়েছে খোলা পণ্য হ্যান্ডেলিং। 1990 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের প্রভাবে 1991 সালে 6.11 ভাগ কম হয় কন্টেইনার হ্যান্ডলিং। 2019 সালে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে চট্টগ্রাম বন্দর। তবে 2020 সালে এই সংখ্যা নেমে এসেছে 28,40,000 এককে, যা 1991 সালের পর সবচেয়ে কম। তবে কন্টেইনারের ক্ষেত্রে এই হতাশার বিপরীতে আশার আলো দেখিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিং। 2019 সালের চেয়ে প্রায় 1,32,000 টন বেড়ে 2020-এ প্রায় 10 কোটি 33 লাখ টন হ্যান্ডলিং হয়েছে। অনেক স্টাডি করে কিন্তু ডিসিশনগুলো এসেছে করোনার প্রভাব কতটুকু হতে পারে এবং অর্থনৈতিক ক্যালকুলেটেড রিস্ক আমরা কতটুকু নেব, জনগণের স্বাস্থ্যবিধি মেনে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করেই কিন্তু আমাদের ডিসিশনগুলো এসছে। এদিকে গেল বছর প্রথমবারের মতো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ভারতের পণ্য খালাস হয়েছে। এছাড়া বিশ্বের অভিজাত কন্টেইনার বন্দরের তালিকা লয়েডস লিস্টে 6 ধাপ এগিয়ে 58তম অবস্থানে আসার কৃতিত্বও দেখিয়েছে বন্দর। চট্টগ্রাম বন্দর কিন্তু 24 ঘন্টায় 7 দিন খোলা রেখে বাংলাদেশের যে অর্থনীতির যে ডোর সেটিকে কিন্তু খোলা রেখে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখায় একটি বিরাট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকার কারণে কিন্তু বাংলাদেশে অর্থনৈতিকভাবে তেমন কোনো একটা বিপর্যয় নেমে আসে নাই। চট্টগ্রাম বন্দরের অবস্থা আগের চাইতে ভালো। আগে যেভাবে মানে যানজট ছিল, যেভাবে আপনার একটা টার্ন অ্যারাউন্ড টাইমের যে বিষয় ছিল, সেই দিক দিয়ে অনেকটা ভালো। তবে আরও ভালো হওয়া উচিত, কারণ আমাদের এই ব্যবসাটা আসলে সময়ের সাথে চলতে হয়। এটা নির্দিষ্ট লিড টাইমে আমাকে সব কাজ করতে হয়। 2019 সালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 3,807টি জাহাজ, যা আগের বছরের চেয়ে 79টি কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেশের 13 কোটি 76 লাখ মানুষ পাবে করোনার টিকা। 4,237 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। ঢাকা স্টক এক্সচেঞ্জে 10 বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। হাতবদল হয়েছে 2,500 কোটি টাকার শেয়ার। $1,05,000 টন চাল আমদানির অনুমতি পেল 29 প্রতিষ্ঠান। এলসি খোলার 20 দিনের মধ্যে দিতে হবে বাজারে।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে আরও চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।